আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ও নিয়মিতভাবে অংশগ্রহণ করছো এবং তোমাদের লেখাপড়ার অগ্রগতিকে অব্যাহত রেখেছো। ইতিপূর্বে আমি তোমাদের জন্য 2টি ক্লাস করেছি। আজ আমি আমার 3য় ক্লাসটি করতে যাচ্ছি। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের এই ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মেট্রোপলিটন কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক মনিরা জামান মনি। ইতিপূর্বে আমি আমার 2টি ক্লাসে তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি এবং বিশ্বগ্রাম সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করেছি। আজ আমি প্রথম অধ্যায় থেকে বিশ্বগ্রামের ধারণা, সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ এবং এই উপাদানসমূহের অন্তর্গত যোগাযোগ ও কর্মসংস্থান সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা থেকে তোমাদের যে শিখন দক্ষতা অর্জিত হবে তা হচ্ছে বিশ্বগ্রামের ধারণার সাথে সংশ্লিষ্ট উপাদানগুলি তোমরা উল্লেখ করতে পারবে, ইমেইলের সুবিধাগুলি বর্ণনা করতে পারবে, টেলিকনফারেন্সিং কি তা ব্যাখ্যা করতে পারবে, ভিডিও কনফারেন্সিং সম্পর্কে বর্ণনা করতে পারবে, আউটসোর্সিং কি ও এর উপকারিতা উল্লেখ করতে পারবে। বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানসমূহ সম্পর্কে এবার আমরা জেনে নেই। এই বিষয়টি আলোচনার প্রারম্ভেই আর একবার আমি তোমাদেরকে বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেই। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সব মানুষ একটা একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরস্পরকে সেবা প্রদান করে থাকে। তো এই বিশ্বগ্রাম ধারণার সাথে যে উপাদানগুলি ওতপ্রোতভাবে জড়িত সেগুলি হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সেবা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসায় বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি। এবার জেনে নিই যোগাযোগ সম্পর্কে। যোগাযোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমিউনিকেশন। শব্দটি ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার থেকে এসেছে। এর অর্থ হলো ভাগাভাগি করা। ভাগাভাগি বলতে এখানে ডাটা বা তথ্যকে ভাগাভাগি করা বোঝানো হয়েছে। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে communication is the imparting or exchanging of information by speaking, writing or using some other medium. যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে, এটি মৌখিক বা বাচনিক যোগাযোগ, যে ক্ষেত্রে মানুষ তাদের মুখ নিঃসৃত শব্দাবলীর মাধ্যমে পরস্পরের সাথে অর্থাৎ দূরবর্তী অথবা নিকটবর্তী অবস্থানের মানুষের সাথে যোগাযোগ করে, সেটি হচ্ছে মৌখিক বা ভার্বাল যোগাযোগ। অবাচনিক বা নন ভার্বাল যোগাযোগটি হচ্ছে তোমার যে যোগাযোগ ব্যবস্থায় মুখ নিঃসৃত শব্দ ব্যবহৃত হয় না, কেবল ইশারা ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়, সেটি হচ্ছে অবাচনিক বা নন ভার্বাল কমিউনিকেশন। লিখিত যোগাযোগটি কি?
লিখিত যোগাযোগ হচ্ছে যেখানে মানুষ কথা বলে অথবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে না, যোগাযোগ স্থাপন করে কোনো লেখার মাধ্যমে। সেটা হতে পারে মেসেজ অথবা চিঠিপত্র অথবা ইমেইল ইত্যাদি। তো লেখালেখির মাধ্যমে যে যোগাযোগ সাধিত হয় সেটি হচ্ছে লিখিত যোগাযোগ। ডাটা বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম যোগাযোগ ব্যবস্থা হলো ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম। এক্ষেত্রে যোগাযোগের জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে, তন্মধ্যে কয়েকটি জনপ্রিয় মাধ্যম উল্লেখ করছি। একটি হচ্ছে ইলেকট্রনিক মেইল, টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং। জেনে নেই ইলেকট্রনিক মেইল কি। ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ইমেইল বলা হয়। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস তথা কম্পিউটার, মোবাইল প্রভৃতির মধ্যে ডিজিটাল তথ্য হচ্ছে ডকুমেন্ট, ছবি, অডিও, ভিডিও সহ যে কোনো ডিজিটাল ফাইল। এই ডিজিটাল তথ্য আদান প্রদানের ব্যবস্থাকে ইমেইল বলে। একটা ইমেল অ্যাড্রেস আমি তোমাদের দেখার জন্য তৈরি করেছি আমাদের কলেজের নামে। যে কোনো নামে ইমেল অ্যাড্রেস তৈরি করা যায়, তবে ইমেল অ্যাড্রেসের সে নামটি হবে ইউনিক। যদি নামটি অন্য কোনো ব্যক্তির ইমেল অ্যাড্রেসের সাথে ম্যাচ করে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস গ্রহণযোগ্য হয় না। তো দেখো, এই ইমেল অ্যাড্রেসের দুটি অংশ থাকে। প্রথম অংশটি হচ্ছে ব্যবহারকারীর পরিচিতি, আর এই দ্বিতীয় অংশটি হচ্ছে ডোমেইনের নাম। আর এই দুটো অংশ যে সিম্বলটার মাধ্যমে পৃথক হয় সেই সিম্বলটার নাম হচ্ছে @। এই @ চিহ্ন দিয়ে এই ইমেল অ্যাড্রেসের দুটো অংশকে পৃথক করা হয়। এবার দেখি ইমেইলের কিছু সুবিধা। ইমেল ব্যবহার করা সহজ। এর মাধ্যমে ইন্টারনেটে যুক্ত এক বা একাধিক ব্যক্তিকে সহজেই তথ্য পাঠানো যায়, গ্রহণ করা যায় এবং কম্পিউটারে সেভ করে রাখা যায়। দ্রুত গতিতে ও নির্ভুলভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে তথ্য পাঠানো যায়। ইমেলের মাধ্যমে প্রেরিত তথ্যে অর্থ ও সময়ের সাশ্রয় হয়। ইমেলের সাথে অ্যাটাচ করে ছবি, অডিও, ভিডিও ফাইল পাঠানো যায়। এক্ষেত্রে তথ্যের গোপনীয়তা বজায় থাকে। যদি কোনো ব্যক্তির পাসওয়ার্ড প্রকাশিত না হয় সেক্ষেত্রে তার ইমেইলের গোপনীয়তা বজায় থাকে। ইমেলের মাধ্যমে ছাত্র, শিক্ষক, গবেষক, অন্যান্য পেশাজীবীরা নিজেদের মধ্যে মত বিনিময় করতে পারেন এবং প্রয়োজনে পরস্পরের সাথে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ইমেল ব্যবহার করা হয়। ইমেলের ফলে বিশ্বব্যাপী যোগাযোগ প্রক্রিয়া সহজ, সাবলীল ও সমন্বিত হয়েছে। এবার আমরা টেলিকনফারেন্সিং সম্পর্কে জেনে নিই। বিশ্বের ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানরত কিছু মানুষের মধ্যে টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলা হয় এবং এই সভাকে বলা হয় টেলিকনফারেন্স। বিশ্বের ভিন্ন ভৌগোলিক দূরত্বে অর্থাৎ একই স্থানে বসবাসরত নয়, ভিন্ন ভিন্ন অবস্থানে থাকা মানুষদের মধ্যে
যখন টেলিফোনের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয় সেই সভা অনুষ্ঠানের যে সিস্টেম সেটি হচ্ছে টেলিকনফারেন্সিং আর সভাটি হচ্ছে টেলিকনফারেন্স। স্কাইপি ফর বিজনেস, টিম ভিউয়ার, জুম ইত্যাদি হচ্ছে টেলিকনফারেন্সিং সফটওয়্যার। দেখো এই চিত্রটার মাধ্যমে আমরা টেলিকনফারেন্সিং সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারি। বিভিন্ন ধরনের টেলিকনফারেন্সিং ব্যবস্থা রয়েছে কি পাবলিক কনফারেন্স। এই কনফারেন্সে যে কেউ যুক্ত হতে পারে, এক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ আরোপিত হয় না। ক্লোজড কনফারেন্স, এটা হচ্ছে একটা নিয়ন্ত্রিত কনফারেন্স সিস্টেম। এই সিস্টেমটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। ইচ্ছে হলে যে কেউ এই সিস্টেমে জয়েন করতে পারে না এই কনফারেন্সে, এবং শুধু সুনির্দিষ্ট ব্যক্তিরাই এই কনফারেন্সে অংশগ্রহণ করে থাকে। রিড অনলি কনফারেন্স, এটাও একটা সীমিত প্রক্রিয়ার কনফারেন্স। এক্ষেত্রে শুধু কার্য বিবরণীগুলো প্রত্যক্ষ করা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে মন্তব্য জুড়ে দেওয়া যায়। এবার আমরা ভিডিও কনফারেন্সিং সম্পর্কে জেনে নেব। ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে টেলিযোগাযোগের মাধ্যমে ভিডিও সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং এবং এই সভাকে ভিডিও কনফারেন্স বলে। ভিডিও সভা, এর পূর্বে আমরা যে টেলিকনফারেন্স সম্পর্কে দেখেছিলাম সেখানে হচ্ছে সেটিও এক ধরনের কনফারেন্স, কিন্তু সেক্ষেত্রে পরস্পরকে দেখতে পারে না। কিন্তু ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে পরস্পরকে দেখতে পারে যারা এই কনফারেন্সে অংশগ্রহণ করে তারা। অর্থাৎ এই দুই সিস্টেমের মধ্যে শুধুমাত্র পার্থক্য এটুকুই যে টেলিকনফারেন্সিং এর ক্ষেত্রে পরস্পরকে দেখতে পারে না, আর ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে অংশগ্রহণকারীরা পরস্পরকে দেখতে পারে। ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজন হচ্ছে ওয়েবক্যাম, ইন্টারনেট কানেকশন, স্পিকার সহ প্রয়োজনীয় সফটওয়্যার তথা স্কাইপ, ইমো, মেসেঞ্জার ইত্যাদি। এই চিত্রের মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেতে পারি, তাই না? এবার দেখো ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির কি কি সুবিধা আছে। যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে একাধিক ব্যক্তির মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ করা সম্ভব। প্রত্যক্ষ বলতে সরাসরি যোগাযোগকে বোঝায়, সরাসরি যোগাযোগ করা যায়। যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে যে কোনো সভা সমাবেশ, সরকারি কর্মকাণ্ড, অফিসিয়াল মিটিং, রাজনৈতিক কর্মসূচি সহ যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা ও বক্তব্য প্রদান করা সম্ভব হয়। যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক বিষয়াদি অবলোকন ও পরিচালনা করা যায়। একজন ব্যবসায়ী যদি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যান, সেক্ষেত্রে তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার প্রতিষ্ঠানের সার্বিক বিষয়াদি অবলোকন করতে পারেন এবং অধীনস্থদের পরিচালনা করতে পারেন। দুর্গম এলাকায় অবস্থান করেও বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেওয়া যায়। বিশ্বের বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায়। এভাবে আরো নানাবিধ সেবা গ্রহণ করা যায়। ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা যায়। এবার আমরা আলোচনা করব কর্মসংস্থান বা
এমপ্লয়মেন্ট সম্পর্কে। বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মসংস্থানের বাজার সৃষ্টি করেছে। এক্ষেত্রে যে উপায়গুলি উল্লেখযোগ্য সেগুলি হচ্ছে আউটসোর্সিং, চাকরির সুযোগ ও উদ্যোক্তা উন্নয়ন। তাহলে প্রথমেই জেনে নেই আউটসোর্সিং কি। আমি আশা করি তোমরা প্রত্যেকেই আউটসোর্সিং শব্দটির সাথে কম বেশি পরিচিত হয়েছ। আমাদের সমাজে এখন এই শব্দটি ব্যাপকভাবে প্রসারিত হয়ে পড়েছে। মূলত আউটসোর্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া। এটি এখন একটি শিল্পে ও পেশায় পরিণত হচ্ছে। আমাদের শিক্ষিত বেকার জনগোষ্ঠীর অনেকেই এখন আউটসোর্সিং এর মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠেছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আউটসোর্সিং এর সাথে সংশ্লিষ্ট একটা জনপ্রিয় শব্দ হচ্ছে ফ্রিল্যান্সিং। মূলত নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। আর যারা ফ্রিল্যান্সিং করেন তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। আউটসোর্সিং এর কিছু সুবিধা আছে, সেগুলি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, বেকারত্ব হ্রাস পাচ্ছে। কর্মসংস্থানের সুযোগ বিশ্বব্যাপী তৈরি হওয়ায় এখন বেকারত্ব ও বেশ হ্রাস পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ব্যক্তির অবস্থার মান উন্নত হচ্ছে। আমাদের দেশে অথবা বিশ্বব্যাপী যে কোনো দেশের শিক্ষিত প্রতিবন্ধীদের জন্য আউটসোর্সিং এখন একটি আশীর্বাদ হয়ে উঠেছে। এই শিল্পের মাধ্যমে সহজেই তারা স্বাবলম্বী হতে পারে। প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের ফলে দেশের সমাজ ও অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। চাকরির সুযোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর জন্য ব্যাংক, বীমা, বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও মোবাইল কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেক্টরে চাকরির ব্যবস্থা করা যায়। অনলাইনের মাধ্যমে চাকরিদাতা ও চাকরি প্রার্থীর মধ্যে বিশ্বব্যাপী ঘনিষ্ঠ সংযোগ স্থাপনও করা যায়। কোনো চাকরিদাতা অনলাইনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন প্রদান করতে পারেন এবং চাকরি প্রার্থীরা সেই বিজ্ঞাপন অনুযায়ী অ্যাপ্লাই করলে চাকরিদাতা অনলাইনের মাধ্যমেই তাদের ইন্টারভিউ এবং নিয়োগও প্রদান করতে পারেন। অর্থাৎ ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে উপযুক্ত প্রার্থীকে নিয়োগ দিতে পারেন। উদ্যোক্তা উন্নয়ন। উদ্যোক্তা বলতে আমরা কি বুঝি? কেউ যখন কোনো ব্যবসা করার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সাধারণত তাদেরকেই উদ্যোক্তা বলা হয়। তো এই উদ্যোক্তা হিসেবে বিকশিত হতে গেলে বিভিন্ন ধরনের তথ্য দরকার হয়। সেটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, পরিবেশ পরিস্থিতি, দেশ বিদেশের রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি সংক্রান্ত বহুবিধ তথ্য আবশ্যক হয়, যা ইন্টারনেটে প্রতি মুহূর্তেই পাওয়া সম্ভব। তো এর ফলে কি হয়, একজন মানুষ পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে প্রয়োজনীয় ডিসিশন নিতে পারেন। এর ফলে তিনি একজন ভালো মানের উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। আর ভালো মানের উদ্যোক্তা হলে তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারেন। আমার এই আলোচনা থেকে তোমাদের কতটা অগ্রগতি সাধিত হলো সেজন্য কিছু মূল্যায়নের ব্যবস্থা করছি। তোমাদের অগ্রগতি
বা দক্ষতা মূল্যায়নের জন্য আমি নিম্নোক্ত প্রশ্নগুলি করছি। যোগাযোগের মাধ্যমগুলি উল্লেখ করো। ইমেইলের কয়েকটি সুবিধা উল্লেখ করো। টেলিকনফারেন্সিং বলতে কি বোঝো? ভিডিও কনফারেন্সিং এর কয়েকটি সুবিধা বর্ণনা করো। আউটসোর্সিং কি? আউটসোর্সিং এর কয়েকটি সুবিধা উল্লেখ করো। এই প্রশ্নগুলির অ্যান্সার যদি তুমি করতে পারো তাহলেই বোঝা যাবে যে আজকের পাঠ থেকে তুমি উপকৃত হয়েছো। এই প্রসঙ্গে তোমাদেরকে আমি এই কথাটিও বলতে চাই যে তোমাদের আলোচনার কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে বিষয়টি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি যথাযথভাবে তোমাদের সমস্যা দূরীভূত করার চেষ্টা করব। আজকে আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে যে প্রশ্ন দিতে চাই সেটি হচ্ছে, আউটসোর্সিং দেশের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কি ভূমিকা রাখে? আমার সাথে এতক্ষণ আমার আলোচনায় থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। আমার পরবর্তী ক্লাসে তোমরা উপস্থিত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।